অভিশপ্ত গ্রামে কেউই কাউকে টাচ করলে সম্পূর্ণ গোল্ডে পরিণত হয়। সেই গ্রামে সম্পত্তির লোভে আসে প্রতাপ, কিন্তু এসে এমন একটা অভিশাপের মধ্যে পড়ে যে সে সহ সবার কথাগুলো গানের সুরে পরিণত হয়। অর্থাৎ কথা তো বলছে ঠিকই, কিন্তু তা গানে পরিণত হচ্ছে। একদিক গোল্ডে পরিণত হওয়ার ভয়, অন্যদিকে গানের সুরে কথা বলার অভিশাপ। প্রতাপ সহ ওই গ্রামের সবার ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে এক্সপ্লেনেশনটি পুরোটা দেখুন। মজা পাবেন বলেই আশা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় একটা জায়গাতে একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পরবর্তীতেই দেখা যায় প্রতাপ নামের এক লোক জেলের মধ্যে এই স্বপ্নটা দেখছিল। পুলিশ প্রতাপকে টেনে হিচড়ে জেল থেকে বের করে দেয়। প্রতাপ জেলের বাইরে আসলেই এক লয়ারকে দেখতে পায়। লয়ারকে দেখে বলে, তুমি এখনো মরনি। লয়ার প্রতাপের হাতে তার বাবার একটা ব্রিফকেস দেয়। প্রতাপ ভাবে এটা হয়তো কোনো কাজের নয়, তাই ময়লার গাড়িতে ছুঁড়ে মারে। তখন লয়ারটা তাকে বলে, এইটা কি করলে? ওই সুটকেসের মধ্যে তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তির ডকুমেন্টসগুলো আছে। এইটা শুনেই প্রতাপ ময়লার গাড়ির মধ্যে উঠে পড়ে। এরপর সুটকেস খুঁজে বের করে সেইটা খুলতেই বাবার সাথে তার ছোটবেলার একটা ছবি দেখতে পায়। সে ভাবে এটা হয়তো কোনো কাজের নয়। এইটা ভেবে সেই ছবিটাও ফেলে দেয়। এরপর ডকুমেন্টসগুলো চেক করলে দেখতে পায় বাবা তার জন্য গ্রামের 99 একর জমি রেখে গেছে। এত জমি দেখে প্রতাপ খুশিতে লাফাতে থাকে। ডকুমেন্টসে দেওয়া গ্রামের ঠিকানা অনুযায়ী প্রতাপ আর কালক্ষেপণ না করে সোজা চলে আসে কুবেরাপুরাম গ্রামে। গ্রামে দুইটা গোল্ড মাইন আছে, একটা পুরাতন এবং একটা নতুন। কুবেরা গোল্ড মাইনের ম্যানেজার আগে থেকেই যেন প্রতাপের জন্য গ্রামের ফটকে অপেক্ষা করছিল। কোনো একটা কাজের জন্য রিয়েল প্রতাপ নয়, ফেক প্রতাপের জন্যই অপেক্ষা করছিল। তবে রিয়েল প্রতাপ সেখানে উপস্থিত হলে ম্যানেজার ভেবে নেয় এইটা হয়তো তাদের ঠিক করাই প্রতাপ, তাই রিয়েল প্রতাপকেই গাড়িতে ওঠায়। প্রতাপও ভেবে নেয় হয়তো এই লোকটি তাকে রিসিভ করার জন্যই অপেক্ষা করছিল, তাই নিশ্চিন্ত মনে গাড়িতে ওঠে। যেহেতু ম্যানেজার ফোনে একজনের সাথে ডিল করেছিল, তাই ফোনে তার সাথে কথা বলতে থাকলে প্রতাপ সেটা শুনে ফেলে। তাই প্রতাপ গাড়িতে উঠে জিজ্ঞেস করে, টাকা কখন দেবেন? ম্যানেজার বলে, আগে রেনু ম্যাডামের কাছে পৌঁছাই, তিনিই দেবেন। প্রতাপ জিজ্ঞেস করে, এই রেনুটা আবার কে? ম্যানেজার জানায়, এই পুরো কুবেরা গ্রাম এলাকার বস। চলার পথেই প্রতাপ গাড়ির রেডিও অন করে দিলে একটা গান বাজতে থাকে। এই গান শুনে ম্যানেজার হয়ে যায় পাগল। পেছনে বসা এক লোক তখন বলে, গান শুনলেই সে পাগল হয়ে যায়। যেহেতু ম্যানেজারই ড্রাইভ করছিল, তাই এমন পাগলামি করায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিশাল গাছের সাথে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা লাগার পরপরই ম্যানেজার এমন করতে থাকে যেন বিরাট বড় ভুল করে ফেলেছে। তখনই গাছের ভেতর থেকে গৌরী নামে এক মেয়ে বের হয়। গৌরী অনেক রেগে যায়, ম্যানেজারকে গাছের কাছে ক্ষমা চাইতে বলে। ম্যানেজার কিছু টাকা দিয়ে গৌরীকে শান্ত করতে চাইলেও গৌরী তার কথাতে অটুট থাকে। তাই শেষমেশ ম্যানেজার গাছকে সরি বলতে বাধ্য হয়। এসব কিছু আবার বিস্ময়ের সাথে দেখছিল প্রতাপ। এরপর ম্যানেজার গাড়ি স্টার্ট করতে চাইলে দেখে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আর সেজন্যই গৌরীকে মোটরসাইকেলে করে প্রতাপকে একটু কুবেরাপুরাম গোল্ড মাইনে দিয়ে আসতে বলে ম্যানেজার। গৌরী বলে, প্রতাপকেও গাছের কাছে সরি বলতে হবে। প্রতাপ তখন নিরুপায় হয়ে সেইটাই করে। এরপর মোটরসাইকেলে উল্টো দিকে বসে তারা গোল্ড মাইনের দিকে যেতে থাকে। গোল্ড মাইনে যাওয়ার সাইন দেখে প্রতাপ বলে, মাইন তো এদিকে, আমরা অন্যদিকে যাচ্ছি কেন? গৌরী জানায়, পুরাতন মাইন এলাকা এখন বন্ধ, এখানে আর কেউ যায় না। সিন শিফট করে নিয়ে যাওয়া হয় কুবেরাপুরাম গোল্ড মাইন এলাকার ভেতরে। এই গোল্ড মাইনের মালিক এখন রেনু। তার বাবাও সাথে আছে, কিন্তু বাবা প্যারালাইসিসড, ঠিকমতো কথা বলতে পারে না। রেনু ছোটবেলায় হতে চেয়েছিল সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু বাবার রাগের কারণে তা আর হতে পারেনি, তাই তাকে এই গোল্ড মাইনটা দেখতে হয়। অন্যদিকে গৌরী প্রতাপকে নিয়ে এক মন্দিরের সামনে এসে থামে, যেখানে দেবতার মূর্তি নিচে থাকলেও সকলেই উপরের প্রাণীকে সম্মান প্রদর্শন করছিল, যা প্রতাপকে অবাক করে। তাই একজনকে জিজ্ঞেস করে, এমন টাক করার কারণ কি? লোকটি তখন জানায়, কুবেরাজি দেবতার বাহন হচ্ছে দেবলা, আমরা তাকেই পুজো করছি। লোকটি বুঝতে পারে প্রতাপ এই গ্রামের নয়, তাই নাম জিজ্ঞেস করলে প্রতাপ তার নাম জানায়। প্রতাপের নাম শুনে সেখানে থাকা এক দাদিমা যেন ঝটকা দিয়ে ওঠে। এরপর গৌরী গোল্ড মাইনে প্রতাপকে নিয়ে আসলে দেখে একজন আহত হয়েছে, তাই তাকে দেখতে যায়। এরপর সিন আবারও নিয়ে যাওয়া হয় রেনুর দিকে। রেনু সলিল নামে এক বিদেশি ইনভেস্টরের সাথে গোল্ড মাইনের এক বড় ডিলের জন্য বসেছিল, কিন্তু সলিল এই মাইন কোম্পানির আরও এক মালিক ছাড়া ডিলটা ফাইনাল করতে চাচ্ছিল না। কুবেরাপুরাম গোল্ড মাইনের বর্তমান মালিক হচ্ছে দুজন, এক রেনু আর 2 নম্বর হচ্ছে প্রতাপ। প্রতাপ তার বাবার সূত্রেই এটা পেয়েছে,
কিন্তু প্রতাপের তো কোনো খোঁজ নেই। তাই রেনু এক ফেক প্রতাপকে নিয়ে আসার ব্যবস্থা করেছিল আর এই ডিলটা ফাইনাল করতে চেয়েছিল। অনেকক্ষণ তারা অপেক্ষা করে, তবে এরপরও প্রতাপ না আসলে সলিল অনেক বিরক্ত বোধ করছিল। রেনু সলিলকে কোনোভাবে আটকিয়ে রাখে। একটু পরেই প্রতাপ অফিসে এসে রেনুর খোঁজ করলে রিসেপশনিস্ট জানাই তিনি ভেতর থেকে এক মিটিংয়ে আছেন। তাই প্রতাপ অফিসের ভেতরটা ঘুরে দেখতে শুরু করে। তখন তার চোখ গিয়ে পড়ে তার বাবার দিকে। গোল্ড মাইনের সাথে কেউ একজন হ্যান্ডশেক করছে। তা দেখে প্রতাপ আপন মনেই বলে, গোল্ড মাইন রেখে দূরে কিনা তার বাবা খাবারের দোকান দিয়েছিল। তখনই ফেক প্রতাপ এসে সেই ছবি দেখে বলে, এটা আমার বাবা। তখন রিয়েল প্রতাপ এবং ফেক প্রতাপের মধ্যে এক গন্ডগোল বেঁধে যায়। দুজনেই বাবার পরিচয় দিয়ে বলতে থাকে, আমি প্রতাপ। তখনই ম্যানেজার এসে ফেক প্রতাপকেই প্রেফার করতে থাকলে রিয়েল প্রতাপ গান গাইয়ে ম্যানেজারকে পাগল বানায়। ফেক প্রতাপটা ছিল একটা হ্যাংলা। বিল্ডিংয়ের বিমের সাথে বাড়ি খেয়ে বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। তখন রিয়েল প্রতাপ মিটিং রুমে ঢুকে পড়ে। এমন সময় ঢুকে যখন সলিল রেগে যাচ্ছিল, প্রতাপের পর তার পরিচয় দিয়ে বসে পড়ে। রেনু তখন প্রতাপকে এই ফাইলটা দেয় সিগনেচার করার জন্য, কিন্তু প্রতাপ সিগনেচার না করে ফাইলটা পড়তে শুরু করে। যা দেখে রেনু বলে, এখানে পড়ার কি আছে, সিগনেচার করো। যতই কাহিনী করো না কেন 2000 টাকাই তুমি পাবে। তখন প্রতাপ জানাই সে কোনো অভিনেতা নয়, সেই আসল প্রতাপ, এই গোল্ড মাইনের মালিক। এইটা জানতে পেরে রেনু ভ্যাবাচ্যাকা খায়। রেনু এরপর প্রতাপকে বলে, আসলে এই জমিতে কোনো গোল্ড নেই। আমরা সলিলের সাথে জমি নিয়ে ডিল করতে বসেছি। চেষ্টা করছি কিভাবে দ্রুত জমিটা বিক্রি করে দেওয়া যায়। যদি জানতে পারে যে গোল্ড নেই তাহলে ঝামেলা পাকাবে। রেনুর থেকে এসব শুনে প্রতাপ কোনো কথা ছাড়াই পেপার ছিঁড়ে ফেলে দেয়। তখন সলিল বলে, এটা তুমি কি করলে জানো? 100 কোটি টাকার এগ্রিমেন্ট পেপার ছিল এটা। এত টাকার কথা শুনে প্রতাপ পুরোই অবাক হয়ে যায়। এত টাকার কথা শুনে সে একটা প্ল্যানও সাজাতে থাকে। সলিলকে বলে, আপনি যে এত টাকা দিয়ে গোল্ড মাইন কিনতে এসেছেন, আপনি কি কখনো দেখেছেন এখানে গোল্ড আছে কিনা? আগে গোল্ডটা দেখুন আর ডিলটা ফাইনাল করুন। সেখানে প্রতাপ রেনুকে বলে দেয়, ডিলটা হবে 50-50। রেনু তখন নিরুপায় হয়ে রাজি হয়, কিন্তু তার তো এখন গোল্ড এলাকাটাও খুঁজে বের করতে হবে। তাই পুরো মাইন এলাকা দেখায়। এরপর বলে, ওই বড় গাছের এলাকায় দেখা হয়নি। প্রতাপ তখন গাছটা তুলে ফেলে দিয়ে বলে, তাহলে এখন ওখানেই দেখা হোক। এদিকে গৌরী শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে থাকে। এই যে প্রায় দিনই মাইনের ভেতরে যে শ্রমিকরা আহত হচ্ছে, এইটা নিয়ে গৌরীর বাবা শঙ্করাইয়ার সামনে এলেও গৌরী কোনো আন্দোলন থামায় না। তাই রেনু শঙ্করাইয়াকে তার কাছে ডেকে এ আন্দোলনটা থামাতে বলে। শঙ্করাইয়া তাই কোনোভাবে মেয়েকে আন্দোলন করা থেকে থামায়। এরপর প্রতাপকে একটু বাংলোতে রেখে আসতে বলে। এতে করে গৌরী আর নিষেধ করে না। প্রতাপ এবার মোটরসাইকেলের পেছনে বসে গৌরীকে জিজ্ঞেস করে, ওই গাছের প্রতি তোমার এত মায়া কেন? গৌরী জানায়, ওইটা গাছ নয়, আমার মা। গাছের সাথে কথা বললে মনে হয় তার মায়ের সাথে কথা বলছে। এর মধ্যেই গ্রামে ঢুকলে এক নাপিত গৌরীর গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, এটাকে? প্রতাপ তখন তার পরিচয় দেয়। এরপর গ্রামের সব মানুষ প্রতাপকে বিভিন্নভাবে আপন করে নিতে থাকে, কারণ নাপিতের থেকে সবাই প্রতাপের পরিচয় জেনে গিয়েছিল। কিছু দূর যেতেই গৌরী একটা বিধবা প্রেগনেন্ট মহিলার টেইলার্সের সামনে দাঁড়িয়ে প্রতাপের থেকে 500 টাকা চেয়ে নিয়ে ওই মহিলার কাছে বানানো কাপড়ের দামটা দেয়। কাপড় দেওয়ার সময় মহিলাটি গৌরীকে জানায় কয়েকদিন পর সে মায়ের বাড়িতে যাবে। পাশ থেকে তখন এক বয়স্ক লোক বলে, তুমি চলে গেলেই গ্রাম থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, কারণ তোমার সংস্পর্শে আসার পরপরই তো তোমার স্বামী মারা গিয়েছে। গৌরী তখন রেগে গিয়ে বলে, এই বুড়োর গায়েও একটু স্পর্শ লাগিয়ে দাও বোন, যাতে কিছুদিনের মধ্যে এ মারা যায়। মূলত মহিলাটির স্বামী মারা গিয়েছে গোল্ড মাইনে কাজ করতে গিয়ে। এজন্য গৌরী প্রতাপের উপরেই রাগ দেখায়, কারণ গোল্ড মাইন তাদেরই। এর মধ্যেই বাংলোতে আসলে প্রতাপ ঘরের মধ্যে ওই দাদিমাকে দেখতে পায়। দাদিমা প্রতাপকে কী সব বলে, তবে প্রতাপের কিছুই বুঝতে পারে না। গৌরী দাদিমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সন্ধ্যার দিকে গৌরী সেই গাছে আসে। ওই গাছের মধ্যেই গৌরী বসবাস করে। তার বাবা গৌরীর জন্য খাবার নিয়ে আসলে গৌরী তা নিতে চায় না। সকালবেলা পাখি এসে গৌরীর ঘুম ভাঙায়। গৌরী গাছের ভেতর থেকে বের হতেই দেখে মাইনের শ্রমিকরা গাছটা কাটার জন্য এসেছে। সেই সাথেই পুরো গ্রামবাসীও সেখানে একত্রিত হয়েছে। গৌরী শ্রমিকদের হাত থেকে কুঠার কেড়ে নিয়ে বলতে থাকে, এই গাছটা সে কাটতে দেবে না। একটু পর রেনুও সেখানে চলে আসে। এসে বলে, আমরা বিদেশি একজনের সাথে ডিল করেছি, তাই গাছটা কাটতে হবে। তখন গ্রামের এক লোক বলে, পুরো গ্রাম জুড়ে এই একটাই গাছ। ক্লান্ত হলে আমরা এই গাছের নিচে এসে বিশ্রাম নেই, গাছটা কাটলে আমরা বিশ্রাম নেব কোথায়? তখন রেনু সবাইকে বোঝায়, যদি এখানে গোল্ড পাওয়া যায়
তাহলে 3 পুরুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আর এখানে কাজ করার সময় যাবতীয় সেফটি আমি তোমাদের দেব। এবার গ্রামের সবাই গাছ কাটতে রাজি হয়, কিন্তু গৌরী গাছটা কাটতে দেবে না বলেই জানায়। বাবা এসে গৌরীকে বোঝালেও গৌরী কিছুই বুঝতে চায় না। তখন ওই দাদিমা প্রতাপকে গাছের কাছে টেনে নিয়ে আসলে প্রতাপ বলে, একটা গাছই তো, কাটুক না। গৌরীর চোখের সামনে গাছটা কেটে ফেলে দেয়। এতে গৌরী অনেক কান্না করতে থাকলে প্রতাপ বলে, তুমি একটা গাছের জন্য কেন এমন করছো? গৌরী বলে, এটা শুধু একটা গাছ ছিল না, এটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল। এই বলেই সে প্রচণ্ড কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। রাতের বেলা কুবেরা দেবতার সামনে থাকা এক ইট পা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই একটা কম্পনের সৃষ্টি হয়। মাটিতে ফাটল ধরতে শুরু করে। মাটি ফাটল ধরতে ধরতে গৌরীর কাছে আসলে গৌরী একটা গুহার মধ্যে পড়ে যায়। এখানে যে একটা গুহা ছিল তা গৌরী কখনোই জানত না। গুহা দেখে গৌরী বলে, গড তাহলে এখানে থাকে? কিন্তু গড তো কোনো কাজের নয়। এই যে অন্যায় হচ্ছে তা তো থামাচ্ছে না, কাউকে শাস্তিও দিচ্ছে না। আমার গাছটার কি এমন ভুল ছিল যে ওরা এতে কেটে ফেলল? একটা গ্রামবাসীও আমার পক্ষে কথা বলল না। তাদের মুখের ভাষার কি প্রয়োজন ছিল? আপনি তাদের কণ্ঠস্বর কেন দিলেন? গৌরী তার কষ্টের কথাগুলো বলতে থাকলে সেখানে আলোর ঝিলিক দিয়ে ওঠে, কিন্তু তবুও গৌরী মনের কথাগুলো বলতেই থাকে। বলে, তাদের কিছু একটা করুন যারা এই গোল্ডের পেছনে পড়েছে, নাকি আপনি গড হয়েও চুপচাপ থাকবেন? এসব বলে গুহা থেকে চলে যায় গৌরী। পরের দিন সকালবেলা গ্রামের একটা ছোট্ট বাচ্চা ছেলে প্রতিটি ঘরের সংবাদপত্র বিলি করার সময় এক মহিলা ভুল করে ছেলেটির গায়ে পানি ছুঁড়ে মারে। এতে করে ছেলেটি জিজ্ঞেস করে, তার গায়ে পানি কেন ছুঁড়ে মারল? তবে সে কথা বললেও কথাটা যেন গানের সুরে হয়ে যায়। তাই মহিলাটি বলে, সকাল সকাল গান গিয়ে মাথা নষ্ট করিস না। কিন্তু তখন মহিলাটিও লক্ষ্য করে তার কথাগুলো গানের সুরে হয়ে গেছে। শুধু তার কথা নয়, গ্রামের সবার কথাই হয়ে যায় গানের সুরে। এমনকি মুরগির ডাকেও থাকে গানের সুর। তাই গ্রামের সবাই বলতে থাকে গ্রামে নতুন ভাইরাস এসেছে, পালাও। ম্যানেজার গাড়ি বের করলে তার গাড়িতে সবাই উঠেই গ্রাম ছাড়তে থাকে। বাদ যায় না বিদেশি সলিল, কিন্তু তার গ্রামের ব্রিজে আসতেই বেঁধে যায় বিপত্তি। ব্রিজটা ভেঙে যায়, কেউ আর গ্রাম থেকে বের হতেই পারে না। সবচেয়ে মন খারাপ হয় সেই প্রেগনেন্ট মহিলার। কয়েকদিন পর সে মায়ের বাড়ি গিয়ে সন্তান ডেলিভারি করাতে চেয়েছিল, কারণ এই গ্রামে তো তার কেউই নেই। ব্রিজ ভাঙায় গ্রামবাসী যে যার ঘরে ফিরে এসে সবাই যায় কুবেরা দেবতার কাছে। কিন্তু সেখানে গিয়ে পুরোহিত দেখে এখানে এক ভূমিকম্প হয়েছে, যার কারণে দেবতার মূর্তিও ভেঙে গেছে। একটা গুহার সৃষ্টি হয়েছে, যা আগে কখনো কেউ দেখেনি। এমনকি গৌরীর মতোই কেউই জানত না সেখানে একটা গুহা আছে। তখন পুরোহিত গানের সুরে বলে, নিশ্চয়ই কেউ এখানে এসে কোনো কিছু মান্নাত করেছিল, আর তার মান্নাতের কারণেই আজ পুরো গ্রামবাসীর এমন অবস্থা। গৌরীও বুঝতে পারে দোষটা আসলে তার। গত রাতে গডের কাছে সে নির্বোধ গ্রামবাসীর বিরুদ্ধে কথা বলেছিল, কারণ তারা গাছ কাটতে বাধা দেয়নি। আর আজকে কিনা সবার গলার সুর হয়ে গেছে গান। একটু পর গ্রামের ডাক্তার এসে গানের সুরে বলে, তেমন বড় কিছু ঘটেনি। এরকম অনেক ঘটনাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে পৃথিবীর নানা দেশে বিভিন্ন সময়ে হরেক রকম সমস্যা ছড়িয়ে পড়ে। যেমন 1917 সালে ফ্রান্সের নাচের ফ্লু ছড়িয়ে পড়েছিল। আবার কিছুদিন আগেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এই বছর আমাদের গ্রামে হানা দিয়েছে এই গানের ফ্লু। আমার দেওয়া একটা ওষুধ 3 দিন ঠিকঠাকভাবে নিয়মিত সেবন করলেই তোমরা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু পুরোহিত বলে, না, এটা কোনো ফ্লু নয়, বরং এটা দেবতার দেওয়া একটা অভিশাপ। আমাদের যার যার যত মান্নাত আছে তা পূরণ করলে সবাই ঠিক হয়ে যাব। এই নিয়ে ডাক্তার আর পুরোহিতের মধ্যে তুমুল তর্কাতর্কি লেগে যায়। একটু পর গ্রামের এক মাতাল এসে বলে, এখানে আসলে যা ঘটছে তা আসলে আমাদের জন্যই ঘটছে। আমি গত রাতে প্রসাদ চুরি করেছিলাম, তাই এমনটা হচ্ছে। সবাই তখন ওই মাতালের উপরে রেগে যায়। ম্যানেজারটা মাতালকে গুহার মধ্যে ফেলে দেওয়ার প্রস্তুতি নিলে গুহা থেকে একটা শব্দ পেয়ে সবাই চুপ হয়ে যায়। তখন রেনু ম্যাডাম সবাইকে গানের সুরে বলে, অভিশাপ হোক বা রোগ, কোনো পরিস্থিতিতেই আমি কিন্তু আমার গোল্ড মাইনের কাজ বন্ধ করব না। সবাই চলে গেলে গৌরী দেবতার কাছে বলে, যদি জানতাম আমার কথা এভাবে শুনবে তাহলে ওই গাছটাই আবার লাগিয়ে নিতাম। এই কথাগুলো আবার পেপার বিলি করা ওই ছেলেটি শুনে ফেলে। তাই ছেলেটা গৌরীকে বলে, এখন যেটা বললে এইটা যেন গ্রামের কেউ জানতে না পারে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে।
এরপর সাধারণ মানুষ একে একে নিজেদের মান্নাতের কথা মনে করতে শুরু করে। রেনুর বাবার মনে পড়ে যায় তিনি একবার দেবতার পুরো পর্বতটা চক্কর দেওয়ার মান্নাত করেছিলেন, কিন্তু তিনি তো এখন প্যারালাইসিসড, এখন চক্কর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। পুরোহিত তখন বলে, আপনার পক্ষ থেকে রেনু করলেই হবে। রেনু আবার এটা একা করতে চায় না, 50-50 শেয়ারের কথা উল্লেখ করে প্রতাপকেও সাথে নেয়। দুজন একসাথে পর্বত চক্কর দেওয়া শুরু করে। গ্রামের অনেকেই আবার মাথা নাড়া করার মান্নাত করেছিল। তারা নাপিতের কাছে মাথা নাড়া করতে থাকলে নাপিত অনেক টাকা পেতে থাকে। ডাক্তারও অনেকের কাছে ওষুধ বিক্রি করে অনেক টাকা পায়। পুরোহিত পুজোর টাকা পেয়ে বেশ খুশি হয়ে যায়। এভাবেই কেটে যায় 3 দিন। 3 দিন পর সকালবেলা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন মোরগ ডেকে উঠবে সেই আশায়। কিন্তু মোরগ আগের মতোই গানের সুরে কুকুরু কু করে ডেকে ওঠে। এতে করে সবাই বুঝতে পারে ঔষধ এবং মান্নাত পূরণ করে তাদের কোনো লাভই হয়নি। ম্যানেজার রেগে গিয়ে ডাক্তারকে বলে, কি ওষুধ খাইয়েছো যে আমরা সুস্থ হতে পারলাম না? ডাক্তার তখন নিজের অনিচ্ছা সত্ত্বেও সত্যিটা বলে দেয়, জানাই তোমাদের তো সাধারণ সর্দি কাশির ওষুধ খাওয়ানো হয়েছিল। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলে, এ তো গরুর ডাক্তার। এবার সবাই ডাক্তারের উপরে রেগে যায়। গৌরীর বাবা তখন পুরোহিতকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন মান্নাত পূরণ করতেই অভিশাপ দূর হয়ে যাবে। পুরোহিত তখন মুখ ফসকে নিজের মনের কথাটি বলে ফেলে, তোমাদের ওই 2 টাকার ভোগে কি আর সৃষ্টিকর্তা খুশি হবেন? অর্থাৎ নিজের অজান্তেই আজকে সকলেই সত্য কথা বলতে শুরু করে। এভাবে অনর্গল সত্য কথা বের হয়ে আসলে গ্রামের সবার মধ্যে চরম দ্বন্দ্ব লেগে যায়। এমনকি রেনুও তার বাবাকে বলে, মাঝে মাঝে মনে হয় তোমার গলা টিপে ধরি। প্রতাপও কথায় কথায় নিজের অজান্তে স্বীকার করে ফেলে সে আগে জেলের আসামি ছিল। এটা শুনে সবাই একদম অবাক হয়। রেনু তখন হেসে উঠে বলে, তোমার মুখ দেখেই বুঝেছিলাম তুমি একটা ফ্রড। প্রতাপ তখন পাল্টা প্রশ্ন করে, আমি ফ্রড হলে তুই কি? রেনুও সত্য জানিয়ে দেয়, বলে আমিও ফ্রড। আমি এই গোল্ড মাইন বিক্রি করে তোমাদের সবাইকে ফেলে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছি। এখন চুপচাপ তোমরা তোমাদের কাজ করো। গৌরী এই সত্য প্রকাশের সাথে সাথেই শ্রমিক এবং গ্রামের মানুষজন অনেক রেগে যায়। গৌরী সবাইকে নিয়ে আন্দোলন করে যে তারা আর গোল্ড মাইনের কাজ করবে না। এই আন্দোলন দেখে গৌরী খুশি হয়, কিন্তু রেনু অনেক রেগে যায়। রাতে সবাইকে তার বাড়ির সামনে ডেকে বলে, মাইনে কাজ না করলে তোমাদের বেতন ভাতা সব বন্ধ করে দেব। কেউ আর রেনুর ধমককে তোয়াক্কা করে না, উল্টো রেনুকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। সেদিন রাতে গ্রামের সবাই প্রতাপকে জেলে যাওয়া নিয়ে খোঁটা দিচ্ছিল। সেখানে একসময় গৌরী প্রতাপকে বলে, উদয় মান্নাম তো জানতো না যে তার ছেলে জেলে থাকবে। এটা শুনে কখনো ভাবতেও পারেনি। এভাবে প্রতাপকে নিয়ে গৌরী টিটকারি করে কথা বললে প্রতাপও তখন বলে, গাছকে মা বলা পাগলি মেয়ের সাথে কোনো কথা বলতে চায় না। গৌরী তখন রেগে গিয়ে বলে, আমার মা মারা গেছে, তাই আমি ওই গাছকে মা মনে করতাম। প্রতাপ বলে, তোমার তো মা নেই, কিন্তু আমার তো বাবা মা দুজনেই নেই। তুমি জানো না এই গোল্ড মাইনের চুক্তিটা আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তাই যেভাবেই হোক কাল সকালের মধ্যেই সবাইকে বুঝিয়ে শুনিয়ে কাজে পাঠিয়ে দিও প্লিজ। গৌরী তখন বলে, এখন তো একমাত্র গডই এর কোনো ব্যবস্থা করতে পারবেন। গডের কথা আসায় প্রতাপের মাথায় একটা বুদ্ধি আসে। পরের দিন সকালে কুবেরা দেবতার সামনে ভুল করে একজনের হাত থেকে পানি পড়লে পানির স্পর্শে একটা অলৌকিক লেখা ভেসে ওঠে। পুরোহিত লেখাটা পড়ে সবাইকে শোনাতে থাকে, যেখানে লেখা ছিল, গডকে খুশি করতে পারলেই গ্রামবাসীরা সবাই এই অভিশাপ থেকে মুক্তি পাবে, আর গড একমাত্র উত্তম ভোজন এবং গোল্ড পেলেই খুবই খুশি হয়। এই সুযোগে প্রতাপ সবাইকে আবারও মাইনের কাজ শুরু করার নির্দেশ দেয়, কারণ খনন কাজ শুরু করলে মাটির নিচে প্রচুর গোল্ড পাওয়া যাবে। তা দিয়ে গডের মন রক্ষা করা সম্ভব হবে। নিজেদের ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আশায় গ্রামবাসীরা শেষ পর্যন্ত গোল্ড মাইনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। পরের দিন থেকে খনন প্রক্রিয়া শুরু হলেও সারাদিন চেষ্টা করেও একটি গোল্ডের কণাও খুঁজে পাওয়া যায় না। তাই সলিল ধৈর্য প্রায় হারিয়ে ফেলছিল। সলিল রেনুকে পরামর্শ দেয় মাইনের মধ্যে বোম ব্লাস্ট করে যেন কাজ দ্রুত শেষ করে, কিন্তু রেনু এতে রাজি হয় না। কিন্তু প্রতাপ এই প্ল্যানটা কাজে লাগাতে চায়। তাই মাইনের ভেতর থেকে সব শ্রমিক বের হলে প্রতাপ বাইরে একটা ডিটোনেটরের সাথে বোমার তারের সংযোগ দেয়। তারপর তারের প্লাগ ডিটোনেটরে লাগিয়ে দিয়ে বোমাটা মাইনের ভেতরে রেখে এসে ডিটোনেটর অন করে দেয়। কয়েক সেকেন্ড পর তা ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তখনই প্রতাপ খেয়াল করে সলিল মাইনের ভেতরে ঢুকেছে। এখন ব্লাস্ট হলে মহাবিপদ। তাই ডিটোনেটর থেকে প্লাগ খুলে প্রতাপ মাইনের ভেতরে ঢুকে বোমাটা হাতে নেয়। এরপর ওয়াকি টকি দিয়ে সলিলের খবর নিলে জানতে পারে সে বাইরেই আছে। এদিকে বাইরের মূর্খ শ্রমিকরা বোমার প্লাগটা ডিটোনেটরে লাগিয়ে দেয়। এতে করে বোমাটা আবারও অন হয়ে যায়। প্রতাপের হাতের মধ্যেই 4 সেকেন্ডের মধ্যে বোমা ব্লাস্ট হয়। কয়েকজন দেখেছিল প্রতাপ যে মাইনের ভেতরে গেছে, তাই ব্লাস্ট হওয়ার সাথে সাথেই শ্রমিকরা বলে ওঠে ভেতরে প্রতাপ আছে। তারা এবার চিন্তায় পড়ে যায়।
গৌরী পাশ দিয়ে যাওয়ার সময় এইটা জানতে পেরে সেও চিন্তায় পড়ে যায়। তবে সবাইকে চমকে দিয়ে একটু পরেই বিস্ফোরণ হওয়া মাইনের ভেতর থেকে বেরিয়ে আসে প্রতাপ। সাথে নিয়ে আসে গোল্ডের টুকরো। গোল্ড দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। গৌরীর বাবা বলে, রেনু ম্যাডাম এতদিন শুধু রক্ত ঝরিয়েছে, বিনিময়ে কিছুই দেয়নি। তুমি আমাদেরকে গোল্ড এনে দিয়েছ। এখন থেকে তুমিই আমাদের স্যার, আর তুমিই আমাদের ম্যাডাম। গ্রামের সবাই প্রতাপকে মাথায় তুলে নাচতে শুরু করে। প্রতাপের প্রতি গৌরীরও মন গলে যায়। গৌরী তার মোটরসাইকেলে প্রতাপকে সোজা দিক করে বসিয়ে পুরো গ্রাম ঘোরায়। দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। ওদিকে ম্যানেজার সবার গলা থেকে গান শুনতে শুনতে একদম পাগল হয়ে যাচ্ছিল। তাই প্রতাপ ম্যানেজারকে একটা রেডিও উপহার দেয়। সেই রেডিওতে কথা শুনে ম্যানেজার যেন শান্তি পায়। প্রতাপের এই বুদ্ধি দেখে গৌরী রেনুর সামনে প্রতাপের অনেক প্রশংসা করে। তখন রেনু সেখানে বলে, যার এত প্রশংসা করছো সেই কিন্তু ওই গাছটা কাটতে বলেছিল। এইটা শুনেই গৌরী প্রতাপকে একটা চড় মেরে বসে। এরপর রাগের মাথায় বলে বসে, এই পাপের পেছনে যদি আমি জানতাম তোমারই দোষ ছিল, তাহলে আমি শুধু তোমাকেই অভিশাপ দিতাম। মুখ ফসকে বেরিয়ে যাওয়া এই সত্য কথা শুনে সবাই বুঝতে পারে এই গ্রামে অভিশাপ এসেছে মূলত গৌরীর কারণেই। এবার সবাই তো গৌরীর ওপরেই রেগে যায়। সবাই গৌরীকে সাথে নিয়ে আসে ওই কুবেরা দেবতার কাছে। সেখানে এসে সবাই আবারও গৌরীকে গুহার ভেতরে গিয়ে অভিশাপ মুক্ত করে আসতে বলে। তবে গৌরী দ্বিতীয়বার ভেতরে যাওয়ার আর সাহস পাচ্ছিল না। গৌরীর এমন ভয় পাওয়া দেখে প্রতাপ গৌরীকে প্রোটেক্ট করার উদ্দেশ্যে বলে, গৌরীকে আবার ওই গুহার মধ্যে পাঠানো যাবে না, কারণ ও যদি সেখানে গিয়ে আবার উল্টাপাল্টা কিছু বলে তবে কিন্তু আমরাই বড় বিপদে পড়ে যাব। তাই মনের দিক থেকে একদম পবিত্র এমন কোনো ব্যক্তিকে গুহার ভেতরে পাঠাতে হবে। সবাই তখন পুরোহিতকেই যেতে বলে ভেতরে। তবে পুরোহিত যেতে রাজি হয় না। একে অন্যকে বললেও কেউই আর ভেতরে যাওয়ার সাহস পায় না। তাই শেষমেশ সবাই প্রতাপকে ধরেই গুহায় ফেলে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আচমকা গুহা থেকে উড়ে বাইরে আসে প্রতাপ। এরপর বক বক করে কি যে বলে তা কেউই বুঝতে পারে না। আর প্রতাপ ওই একই কথা বারবার বলে। তাই সবাই ভাবে প্রতাপের হয়তো মানসিক সমস্যা হয়েছে। তাই তাকে ডাক্তার দেখায়। চিকিৎসা নেওয়ার পরও প্রতাপের কোনোই পরিবর্তন হয় না। তাই সবাই বলা বলি করে যে প্রতাপ এবার পাগল হয়ে গেছে। গ্রামে দাদিমা আগে থেকেই পাগল ছিল, এখন কিনা নতুন পাগল আসলো। সবাই গৌরীর ওপরেই দোষারোপ করে। তার জন্যই আজ প্রতাপ পাগল হয়েছে। সামনে তারাও পাগল হয়ে যাবে। ওদিকে সলিল রেনুকে বলে, অনেক হয়েছে, এখন তুমি প্রতাপের কাছে গিয়ে ডিলে সিগনেচার করে নিয়ে আসবে। রাতের বেলা প্রতাপের কাছে গৌরী আসে। এই যে আজকে গুহাতে তার বদলে যে প্রতাপকে ঢুকানো হয়েছে, এতে গৌরী প্রতাপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখনই রেনুর আসার শব্দ শুনে গৌরী খাটের নিচে লুকিয়ে পড়ে। রেনু এসে প্রতাপকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করছো, তোমার টাকার প্রয়োজন তাই তো, এখানে সিগনেচার করো আর টাকাটা নিয়ে যাও। প্রতাপও কোনো কিছু না ভেবেই সিগনেচার করে দেয়। তবে সিগনেচারটা ছিল আবোল তাবোল। তখন গৌরী খাটের নিচ থেকে বেরিয়ে এসে রেনুর উপরে রাগ দেখায়, কারণ রেনু প্রতাপকে ব্যবহার করিয়েছে। দুজনের মধ্যেই তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এই ঝগড়ার মধ্যেই দুজন লক্ষ্য করে যে ঘরে প্রতাপ নেই। বাইরে কেউ একজন প্রতাপকে বস্তায় ভরিয়ে রেনুর গাড়িতে করেই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তা দেখে গৌরী তার মোটরসাইকেলের পেছনে রেনুকে বসিয়ে গাড়িটির পিছু নিতে থাকে। এক সময় তারা গাড়িটাকে পুরনো মাইনের কাছে দেখতে পায়। তাই ভেবে নেয় হয়তো প্রতাপকে মাইনের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তাই তারাও ভেতরে ঢোকে। তবে ভেতরে ঢুকে ভয় পেতে থাকে, কারণ মাইনটা ছিল একদম পরিত্যক্ত। একসময় তারা গ্রামের মাতাল ছেলে দাসকে দেখতে পায়। এই দাসই প্রতাপকে কিডন্যাপ করেছিল। তখনই তারা সেখানে দাদিমাকেও দেখতে পায়। আসলে দাদিমা দাসকে দিয়ে কিডন্যাপটা করিয়েছে। একটু পরে বস্তার ভেতর থেকে প্রতাপও বের হয়ে আসে। এরপর প্রতাপ এবং দাদিমা তাদের ভাষাতে একই কথা বারবার বলতে থাকলে গৌরী ধীরে ধীরে তা বলতে বলে। দুজন ধীরে ধীরে কথাগুলো বলতে থাকলে এবার সে কথাগুলো বুঝতে পারে। তারা বলছিল, যা হারিয়েছে তা ফিরে পাওয়া যাবে যখন ধ্বংসপ্রাপ্তকে পুনরুদ্ধার করা হবে। এর সাথে সাথেই প্রতাপ আগের মতোই স্বাভাবিকভাবে গানের সুরে ফিরে আসে। একই ঘটনা ঘটে দাদিমার সাথেও। সবাই এরপর মাইনের ভেতরে থাকা একটা পুরনো চিহ্ন দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারে না ওইটা কিসের চিহ্ন। তখন দাদিমা বলে, আমি পুরো ব্যাপারটা শোনাচ্ছি। সিন নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। এই গ্রাম আগে সবুজে ঘেরা সুন্দর একটা গ্রাম ছিল। গ্রামের সব বাসিন্দাই খুবই আনন্দে জীবনযাপন করত। আমরা প্রতাপের মা শিলাজাম্মা এবং বাবা উদয়কথকেও দেখতে পাই। গ্রামের সবাই শিলাজাম্মাকে সম্মান করত রানীর মতো। শিলাজাম্মা ছিল প্রেগনেন্ট। কুবেরা দেবতার মূর্তির কাছে যাওয়ার সময় সামনে ছোট এক ফুলের গাছ পড়লেও শিলাজাম্মাকে সম্মান দেখায়। শিলাজাম্মা গাছকে খুবই পছন্দ করত। একদিন গ্রামের ছেলে পেলে মাটি নিয়ে খেলতে থাকলে রেনুর বাবা বার্মা সেইটা হাতে তুলে নিয়ে দেখলে বুঝতে পারে ওইটা আসলে গোল্ড।
বার্মা তাৎক্ষণিক গোল্ডের ব্যাপার এবং মাটি খননের কথা শিলাজাম্মাকে জানালে শিলাজাম্মা অনেক রেগে যায়। শিলাজাম্মা পরিবেশ নষ্ট করে মাটি যে খনন করতে দেবে না তা বার্মা খুব ভালো করেই জানে। তাই উদয়ের সাথে পরামর্শ করে বার্মা ওই দাদিকে স্বর্ণের নেকলেস দিয়ে তাকে হাত করে নেয়। দাদিমা তখন গ্রামের একজন চিকিৎসক ছিল। সেই শিলাজাম্মার প্রেগনেন্সি চেক করার পর বলে ট্রিটমেন্ট করার জন্য শহরে যাওয়াটাই ভালো হবে। পরের দিন শিলাজাম্মা চলে যাওয়ার আগে তার প্রাণপ্রিয় বড় বটগাছটিকে বিদায় জানাতে যায়, যেখানে শিলাজাম্মা ছোট গৌরীকে কান্নারত অবস্থায় দেখতে পায়, কারণ তার গাছ মরে গেছে। এইটা জানতে পেরে শিলাজাম্মা তার এই বটগাছ দেখাশোনা করার দায়িত্ব দেয় ছোট্ট গৌরীকে। গৌরী এতে অনেক খুশি হয়, গাছকে জড়িয়ে ধরে। শিলাজাম্মা গ্রাম ছেড়ে চলে গিয়ে শহরে থেকে চিকিৎসা নিতে থাকলে উদয় এবং বার্মা মিলে গ্রামের সকলের জমি কিনে নেয়। গ্রামের সবাইকে বাড়ি, স্কুল, কলেজ বানানোর স্বপ্ন দেখিয়ে গোল্ড মাইনের কাজ শুরু করে দেয়। কয়েক মাস পরেই শিলাজাম্মার গর্ভ থেকে জন্ম নেয় প্রতাপ। এরপর শিলাজাম্মা গ্রামে ঢুকেই লক্ষ্য করে সবুজে ঘেরা সুন্দর গ্রামটি যেন এখন এক মরুভূমির প্রান্তর হয়ে গেছে। এক মুহূর্তও দেরি না করে সরাসরি মাইনের ভেতরে চলে আসে। দাদিমা সেখানে শিলাজাম্মাকে দেখে আগে ক্ষমা চায়। শিলাজাম্মা কোনো কথা না বলে বার্মার কাছে এসে চড় মেরে বসে। শিলাজাম্মা ভেবেছিল এসব তারই কাজ। বার্মা বলে এসবের পেছনে মূল হোতা উদয়। এইটা শোনা মাত্রই শিলাজাম্মা যেন আকাশ থেকে পড়ে। প্রতাপকে উদয়ের কোলে দিয়ে বলে এসবের কি দরকার ছিল? উদয় বলে দেখো, চারিদিকে শুধু গোল্ড আর গোল্ড, এইগুলোই আমাদের ভবিষ্যৎ। কিন্তু শিলাজাম্মা জানায় এসবের তো আমাদের দরকার ছিল না, আমরা তো এমনিতেই সুখী ছিলাম, আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের সন্তান। এইটা বলার পরপরই একটা দুর্ঘটনায় শিলাজাম্মা সেখানেই মারা যায়। শিলাজাম্মার রক্ত গিয়ে লাগে দেয়ালে, যা এখনো চিহ্ন হয়ে আছে। স্ত্রীকে হারিয়ে উদয় ছোট্ট প্রতাপকে নিয়ে এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। সেই সাথে দাদিমার পুরো গল্প বলাটাও শেষ হয়। দাদিমার সবকিছু খুলে বলার পর আবারও প্রতাপকে বলে সবকিছু আমার জন্য হয়েছে, তোমার জীবনও এখন বিপদে, তাই এখান থেকে গোপন রাস্তা আছে, সেইটা দিয়ে চলে যাও। কিন্তু পুরো ঘটনা শোনার পর প্রতাপের মুখ থেকে আর কোনো কথাই বের হয় না। সে সোজা চলে যায় সেই কেটে ফেলা বট গাছটির কাছে। গিয়ে সেই গাছটিকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে শুরু করে। এরপর অতীতের সব কথা মনে করে বারবার গাছের কাছে ক্ষমা চায়, গাছের মধ্যেই ঘুমায়। পরদিন সকালে প্রতাপ জমির দলিল নিয়ে বের হলে রেনু ভাবে দলিলগুলো তাকে দেবে। এতে করে রেনু অনেক খুশি হয়। কিন্তু প্রতাপ দলিল হাতে নিয়ে সবাইকে একত্রিত করে আগের মতো গানের সুরে কথা বললে সবাই অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় যখন দাদিমা কথা বলে। তো প্রতাপ সেখানে সবাইকে বলে কোনো একটা সময় আমার মাই নবজাতকের হাত দিয়ে এই গ্রামে বীজ রোপণ করতেন, আর আজকে কিনা আমরা গ্রামের শেষ গাছটাও কেটে ফেললাম। ভুলটা আসলে আমারই হয়েছে। আমি ভেবেছিলাম এই গ্রামে এসে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাব, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমরা যদি সবাই মিলে আবার গাছ লাগাই তবেই এই গ্রামের অভিশাপ থেকে মুক্তি পাব। এই কারণেই আমি সবার জায়গা জমির কাগজ ফেরত দিতে এসেছি। এইসব বলেই প্রতাপ আগে জমির দলিল সেই প্রেগনেন্ট মহিলার হাতে তুলে দেয় আর বলে এইটা আপনার অনাগত বাচ্চার জন্য। এরপর গ্রামের সবাইকে দিলে সবাই অনেক খুশি হয়। কিন্তু রেনুর বাবা এসব ব্যাপার নিয়ে রেনুর প্রতি অনেক নাখোশ ছিল। পরের দিন প্রতাপ রেনুকে নিয়ে যেতে থাকে মাঠের দিকে বীজ বপন করতে। কিন্তু গিয়ে দেখে গাছ লাগানোর বদলে গ্রামের সবাই যার যার জমিতে আবারও গোল্ড খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এমনটা দেখে প্রতাপ তাদেরকে এমনটা করতে নিষেধ করলে গ্রামের লোকজন বলে যেই জমিতে গোল্ড পাওয়া যায় সেই জমিতে শুধু শুধু গাছ রোপণ করে কি হবে? প্রতাপ তখন ক্ষুব্ধ হয়ে বলে আমি তো এই জন্য তোমাদের জায়গা জমির কাগজ ফেরত দেইনি। গৌরীও তখন সবাইকে বলে তোমরা যদি এখনো এই কাজ বন্ধ না করো তবে সারা জীবন এই অভিশপ্ত জীবন নিয়েই কাটিয়ে যেতে হবে। পাশ থেকে নাপিতটা বলে ওঠে অভিশপ্ত জীবন কাটাতে কাটাতে আমাদের সবার এখন অভ্যাস হয়ে গেছে। গোল্ড পেলে আমরা বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে পারবো। গোল্ডের লোভে সবাই মাটি খনন করতে থাকে। বাদ যায় না পুরোহিত থেকে শুরু করে গৌরীর বাবাও। সেখানে রেনু আসলে সবাই রেনুকে বলে আমরা এখন গোল্ড বিক্রি করে তোমার চেয়ে বেশি বড়লোক হব। রেনু বলে গোল্ডগুলো যদি বিক্রি করতে না পারো তবে এগুলো পাথরের মতো মূল্যহীন হবে। রেনুর এই কথাতে সবারই মন খারাপ হয়ে যায়। তখন রেনু বলে তোমরা তোমাদের জমি থেকে আগামী 3 দিনে যত পরিমাণ গোল্ড তুলতে পারবে তার সবটুকুই আমি আর ওই বিদেশি উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেব। এই কথা শুনে গ্রামের সবাই খুবই খুশি হয়। ওদিকে সব ছেলেপেলে নিজেদের মধ্যে বলে সবাই যখন জমিতে এত গোল্ড পাচ্ছে তখন তাহলে আমরা নিশ্চয়ই ওই গুহার মধ্যে বেশি গোল্ড পাবো। এই গোল্ডের লোভেই ছেলেপেলেরা ঢুকে যায় গুহার মধ্যে। সেখানে ঢোকার পর সবাই অনেকগুলো গোল্ড দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে গৌরী প্রতাপকে বলে তুমি যত যাই করো না কেন এই গ্রামের মানুষ কখনোই বদলাবে না, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু প্রতাপ বলে
আমার বাবা এই গ্রাম ছেড়ে চলে গিয়ে যে ভুল করেছিল, আমিও কি ঠিক একই ভুল করব? এইটা আমি করতে পারি না। এই গ্রামটা তো আমারও, তাই না? তাই আমি কোথাও যাচ্ছি না। এদিকে গুহার ভেতরে ছেলেপেলেগুলো গোল্ডের জন্য খনন শুরু করে দিলে পুরো গ্রাম কেঁপে ওঠে। এমন সময় গোল্ডের বিনিময়ে রেনু টাকা দিচ্ছিল। এক মহিলা তার বাচ্চার হাত দিয়ে টাকাটা নিতে চায়। রেনু বাচ্চার হাতে টাকা দেওয়ার সময় রেনুর হাত বাচ্চার হাতের সাথে স্পর্শ করতেই বাচ্চা মুহূর্তের মধ্যে গোল্ডে পরিণত হয়। এমনটা দেখে মহিলাটি কান্নাকাটি শুরু করে। তবে মুহূর্তের মধ্যেই আরও কয়েকজন একে অন্যের সাথে স্পর্শ করায় সেখানেই তারা গোল্ড হয়ে যায়। এমনটা দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। গুহার ভেতরে এক ছেলে অন্য ছেলের সংস্পর্শে আসায় তারাও গোল্ড হয়ে যায়। এমনটা দেখে অন্য ছেলেপেলেরা ভয় পেয়ে যায়। এমন কঠিন মুহূর্তেও ওই বয়স্ক লোকটা প্রেগনেন্ট মহিলার উপরে দোষারোপ করে। তখন প্রতাপ সিদ্ধান্ত নেয় গৌরী এবং ওই মহিলাকে নিয়ে ওল্ড মাইনের গোপন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ম্যানেজারও সেই গোপন রাস্তার কথা জানত, তাই গ্রামের সবাইকে নিয়ে সেই রাস্তা দিয়ে বের হওয়ার জন্য বললে রেনুর বাবা পিস্তল দেখিয়ে বলে, কেউ এখান থেকে কোনো গোল্ড নিয়ে যেতে পারবে না। এখান থেকে যেতে হলে সব গোল্ড আমাকে দিয়ে যেতে হবে। এমন কঠিন মুহূর্তে বাবার এমন কাণ্ড দেখে রেনু বাবাকে বলে, এত কিছু ঘটার পরেও আপনি নিজের লোভ সামলাতে পারলেন না? রেনুর বাবা তার হুইল চেয়ার নিয়ে জোর করে এগোতে থাকে, কিন্তু উঁচু নিচু রাস্তার কারণে উল্টে পড়ে যায়। তারপরও হাতে নেওয়ার চেষ্টা করে গোল্ড। তা দেখে সবাই ঘৃণার চোখে দেখে ওল্ড মাইনের দিকে যেতে থাকে। প্রতাপরা আগে ঢোকার আগেই পুরো গ্রামবাসী মাইনের ভেতরে ঢুকে পড়ে। মাইনটা ছিল পরিত্যক্ত, যার কারণে এতজন ভেতরে ঢোকাতে ফাটল ধরে যায়। ভূমিধসেরও সৃষ্টি হয়। এতে করে সবাই যেন দিক বেদিক ছুটতে থাকে। এর মধ্যেই সেখানে গৌরী গুহায় আটকে পড়া ছেলেপেলেদের শব্দ শুনতে পায়। তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাকে হেল্প করে প্রতাপ এবং রেনুও। তারা একটা বাঁশ দিয়ে সবাইকে এক এক করে গুহা থেকে মাইনের ভেতরে নিয়ে আসে। তখনই আবারও একটা ভূমিধস হলে গৌরী সেখানে আটকে পড়ে যায়। সেখান থেকে প্রতাপ এবং রেনু মিলে গৌরীকে বের করে আনে। এদিকে সলিল দৌড়ে সবার আগেই গোপন রাস্তা দিয়ে গ্রাম পার হয়ে যায়। এরপর আগের মতো কথা বলতে পারলে সলিল এমন খুশি হয় যেন সব গোল্ড সে পেয়ে গেছে। সলিলের পার হওয়া এবং কথা শুনতে পেয়ে সবাই সেই রাস্তা ধরেই হাঁটতে থাকে। তখনই প্রেগনেন্ট মহিলার প্রসব বেদনা শুরু হয়। পাশে দাদিমা থাকলেও কোনো হেল্প করতে পারছিল না, কারণ হাত দিলেই সে গোল্ডে পরিণত হবে। আবার তখন উপর থেকে মাটিও ভাঙতে শুরু করে, যা দেখে সব ছোট ছেলে মেয়েরা নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেদের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে গোল্ডে পরিণত হয়ে মহিলাটিকে বাঁচায়। ছোট ছেলেদের এমন কর্মকাণ্ড দেখে পুরো গ্রামবাসী অবাক হয়ে যায়। আরও ভাঙতে থাকলে ওই বয়স্ক লোক যে মহিলাটিকে শুধু দোষী দিয়ে এসেছে, সে এসে গোল্ডে পরিণত হয়ে বাঁচায়। আরও ভাঙতে থাকলে গ্রামবাসীর অনেকে একত্রিত হয়ে মহিলাটিকে রক্ষা করে। এর মধ্যেই প্রতাপ গৌরীরা সেখানে এসে প্রেগনেন্ট মহিলাকে বাঁচানোর জন্য সবার এমন বলিদান দেখে একদম অবাক হয়। কিন্তু সবচেয়ে বলিদান তো দিয়েছিল ওই মহিলাটি। বাচ্চা প্রসব করার সাথে সাথেই বাচ্চা গোল্ডে পরিণত হয়। এতে শুধু কান্নাই করতে থাকে, যা দেখে গৌরী আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখের জল ফেলে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য গডের কাছে প্রার্থনা করে। গৌরীর সাথে অন্যান্য গ্রামবাসীও যোগ দেয়। অনেক প্রার্থনা শেষে এক বৃষ্টির ফোঁটা বাচ্চার শরীরে পড়লে বাচ্চা গোল্ড থেকে স্বাভাবিক হয়ে কান্না শুরু করে। এতে করে মা অনেক খুশি হয়। একটু পরে গোল্ড হওয়া সবার উপরেই বৃষ্টির পানি পড়তেই সবাই গোল্ড থেকে আবারও মানুষে পরিণত হয়। সেই সাথে সবাই আবারও আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারে, অর্থাৎ অভিশাপ থেকে তারা মুক্তি পেয়ে যায়। এতে করে সবাই অনেক খুশি হয়। সিন এরপর নিয়ে যাওয়া হয় 2 বছর পর। বিজনেসম্যান মুগুল কুবেরাপুরম যেতে থাকে গোল্ডের লোভে। পথের মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট পুরো গ্রাম সম্পর্কে জানালে মুগুল বলে, এসব তো লোককথা। কুবেরাপুরম এখন একদম বদলে গেছে। চারিদিকে এখন গাছ আর গাছ। ছোট বাচ্চাদের দিয়ে গ্রামে বীজ বপন করা হয়। কেউ আর গোল্ড উত্তোলন করে না। সেখানে মুগুল এসে সবাইকে গোল্ড উত্তোলনের জন্য বললে গ্রামবাসী তাকে জানায়, আমাদের গ্রামে যে গোল্ড মাইন রয়েছে তা আমরা খুব ভালো করেই জানি, তবে এই গোল্ড আমরা আর কখনোই স্পর্শ করতে চাই না। মুগুলের সামনে এক ছোট চারা গাছ পড়লে ছেলেপেলেরা সেই চারার উপর পা ফেলতে নিষেধ করে, কিন্তু মুগুল কোনো কিছুর তোয়াক্কা না করেই চারার উপরে পা তুলে দেয়। এতে করে গ্রামবাসী মন খারাপ না করে আরও হাসতে থাকে। এতে করে মুগুল যেন অবাক হয়ে যায়। তারা কি জন্য হাসছে তা বুঝতেই পারে না। কিন্তু একটু পরেই শুরু হয় অ্যাকশন। মুগুল ধুমসে নাচতে শুরু করে। নাচ বন্ধ করার চেষ্টা করলেও সে পারে না। তাই তার গার্ডরা তুলে তাকে গ্রাম থেকে নিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়।
বেশি লজিক্যালি না ভেবে শুধু এন্টারটেইনিং এর দিক থেকে বিবেচনা করলে মুভিটা ভালোই ছিল। সবার গানের সুরে কথা বলার ব্যাপারটা মজার ছিল। শেষে এসে প্রেগনেন্ট মহিলাকে বাঁচানোর জন্য সবার যে আত্মত্যাগ, তা মুভিটাকে হয়তোবা অন্য পর্যায়ে নিয়ে গেছে। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।